আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কাজ করে। এই বিষয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম, যারা দেখেছেন তারা তো দেখছেনই, আর যারা নতুন করে আমার এখানে সাবস্ক্রাইব হয়েছেন তারা হয়তো ওই পুরনো ভিডিওটা দেখেন নাই। তো আপনারা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কাজ করার। আগামীকালকের মার্কেট তো ঈদের পরে প্রথম মার্কেট, এই বিষয়ে একটু কথা বলবো। আপনারা এখানে যে গ্রাফসটা দেখতেছেন, আরেকটা অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওগুলো পৌঁছায়। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে যে পড়া যে গ্রাফসটা দেখতেছেন, এটা হচ্ছে রাশেদ মাকসুদ 5 তারিখে যে রেজিম চেঞ্জ, তারপরে রাশেদ মাকসুদ যে আসলো, ওনার আমলের এই গ্রাফসটা এটুকুই পড়ছে। তখন 1200 পয়েন্টের মতো পড়ছিল, 5800 থেকে মানে পড়তে পড়তে এটা 4900-তে চলে আসছিলো। এটা হচ্ছে রাশেদ মাকসুদের ডাউন ট্রেন্ড, মানে যেভাবে মার্কেট পড়ছে তার ইন্ডেক্সের ক্যান্ডেলগুলা এইভাবে পড়ছে। এখানে আপনারা যে গ্রাফসটা দেখতেছেন, এটা 5800 থেকে উপরে 5800 ছিল, আর নিচে এটা 4900-তে চলে আসছিলো। এরপরে যে গ্রাফসটা, এটা হচ্ছে শিবলি কমিশনের শেষের দিকের গ্রাফস। রাশেদ মাকসুদের এর আগের যে গ্রাফসটা, সেটা হচ্ছে রাশেদ মাকসুদের, এটা হচ্ছে 4 মাসের গ্রাফ। 4 মাসে এতটুকু পড়ছে মার্কেট। আপনি অগাস্ট থেকে চিন্তা করেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারিতে এসে ডিসেম্বরে পরে এসে মার্কেট একটু স্থির হয়েছে 5000 থেকে 5100, 200 এখানে আপ ডাউন করতেছে। এটা কিন্তু 4 মাসে পড়ছে, একটা না, 3.5 মাস বা 4 মাসে। সেই 5800 থেকে 4900 হিসাব করে নেবেন কতটুকু পড়ছে। আর এটা হচ্ছে শিবলি কমিশনের গ্রাফস। শিবলি কমিশনের এটা 11 ফেব্রুয়ারি 2024 থেকে 12 জুন 2024 পর্যন্ত, মানে 11 ফেব্রুয়ারি 2024 থেকে 12 জুন 2024। তাহলে কত হলো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস। এই 5 মাসে ইন্ডেক্স 6300 থেকে 5100-তে পড়ছে। 6300 থেকে 5100-তে পড়ছে। কতটুকু পড়ছে একটু ক্যালকুলেশন করে নেন। প্রায় 1500 পয়েন্টের মতো, আর রাশেদ মাকসুদের সময় 1200 পয়েন্টের মতো। এখন আমি শিবলি কমিশনের সময় এখানে এই টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কতটুকু কাজ করছে এই পড়ার ব্যাপারে, এই বিষয়ে একটু ব্যাখ্যা দিই। গাছটাকে একটু যদি বড় করি, এইখান থেকে, এখানে সবুজ যে ক্যান্ডেলটা দেখতেছেন, এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার কথা ছিল, যায় নাই। একটা ডস দিয়ে মার্কেট আবার ডাউন আসছে। এখানে আবার মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, যায় নাই। আপনাদেরকে ডস দিয়ে আবার নিচে চলে আসছে। এইখানে মার্কেট আবার বাড়ার কথা ছিল, এখান থেকে, এখানে বাড়ে নাই। এখান থেকে ডস দিয়ে আপনাদেরকে নিচে চলে আসছে। তার মানে এই জায়গায়, এই অংশটাতে যারা শেয়ার কিনেছেন, উপরে টপে যারা শেয়ার কিনেছেন, তারা 4 মাসে তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। এখানে কোন টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে আমাকে একটু বলবেন। কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে নাই। এবার আসেন রাশেদ মাকসুদের অবস্থা। এখানে যে এটা তো একদম দগদগে ক্ষতর মতো। গত কয়েকদিন যারা 5 তারিখের পরে মার্কেটে আসছেন, তারা খুব ভালোভাবে তাদের পোর্টফোলিও কিন্তু 30-40% নাই হয়ে গেছে এই পড়াতে। এখানে কিন্তু এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল। এই যে এখানে সবুজ যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, সবুজ যে ক্যান্ডেলটা দেখতেছেন, উপরের নিচে অনেক বড় উইক, উপরে বডিটা ছোট এবং উপরে উইকটা ছোট। এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মানে 90% উপরে যাওয়ার কথা ছিল মার্কেট, কারণ মার্কেট উপর থেকে অনেকগুলো রেড ক্যান্ডেল করে করে আসছে। কিন্তু এই দিন আপনাদেরকে একটা ডস দিয়ে এটাকে ক্যালকুলেশন করে যারা এন্ট্রি নিয়েছেন যে না, এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস এখান থেকে অনুযায়ী মার্কেট উপরে যাবে, তারা ধরা খেয়েছেন। তারা ধরা খাইতে এখান পর্যন্ত আসছেন, ঠিক আছে। একেবারে এর ভিতরে আবার আরেকটা ভয়ঙ্কর একটা ক্যান্ডেল তৈরি করছে। এখান থেকেও মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যায় নাই, না গিয়ে আবার একটা সবুজ ক্যান্ডেল করে আবার পড়া আরম্ভ করছে। এখানে কেউ একটা, যত বড় অ্যানালিস্ট হোক, কেউ এখানে প্রফিট করতে পারে না। যারা অ্যানালাইসিস করছে টেকনিক্যাল অ্যানালাইসিস, তাদের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকতে পারেন।
এটা কোনো মানে ইয়ের কথা না, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখা দিচ্ছি। তো এটা রাশেদ মাকসুদের আর এটা হচ্ছে শিবলি কমিশনের। এই দুটা থেকে আমরা কি বুঝলাম? এটা ইন্ডেক্সের গ্রাফস। এখান থেকে আমরা বুঝলাম যে বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আর আগামীকালকে আরেকটা জিনিস প্রমাণ হয়ে যাবে, এই যে ট্রাম্প একটা ঘোষণা দিল বাংলাদেশের উপর 37% সে শুল্ক আরোপ করছে, 15% থেকে সেটা বাড়াই 37%-এ নিয়ে গেছে। এখন দেখা যাবে আগামীকালকে টেক্সটাইল খাতের কী হয়। আমি আশা করি তেমন কিছু হবে না। এই বড় বিনিয়োগকারীরা, মার্কেট মেকার যারা, তারা যেভাবে চায় মার্কেট তো সেভাবে চলে। এই যে গ্রাফসগুলো আমি আপনাকে দেখাইলাম আপনাদেরকে, এখানে এভাবে তারা এইভাবে চায় সেভাবে পড়ছে। কিন্তু আপনাদের তাহলে সেফ জোনটা কোথায়? আপনারা হয়তো প্রশ্ন করবেন এটাও কাজ করে না, এটাও কাজ করে না, তাহলে কাজটা করে কি? কাজ করে ডিভিডেন্ড। কালকে টেক্সটাইল খাতের বেশিরভাগ স্টক হচ্ছে, এটা হচ্ছে টেক্সটাইল খাতের গ্রাফস। এটা টেক্সটাইল খাতের পুরোটা গ্রাফস, নির্দিষ্ট কোনো টেক্সটাইলের শেয়ারের গ্রাফস না, এটা পুরোটা মানে সেক্টরের, টেক্সটাইল সেক্টরের পুরো গ্রাফস। এখান থেকে দেখেন ভলিউমটা নিচে কমে গেছে পরপর 3 দিন, এবং সবুজ ভলিউম মানে বায়াররা অ্যাক্টিভ ছিল। এখান থেকে নর্মালি সে উপরে যাওয়ার কথা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী টেক্সটাইল। কিন্তু আগামীকালকে কী হবে? আগামীকালকে দেখা যাক কী হয়, আশা করি ভালো কিছু হোক। কিন্তু যেভাবে নিউজ আসতেছে, আবার মানে ফেক নিউজ আপনাদেরকে দেওয়া হচ্ছে বই দেখানোর জন্য, হাতে শেয়ারগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো এটা আপনারা করবেন না। এখান থেকে ঘুরে যাওয়ার কথা, কিন্তু কালকে কি ঘুরবে? সম্ভাবনা কি আছে আদৌ? সম্ভাবনা খুবই কম। কেন কম? কারণ ট্রাম্প আসলে বাংলাদেশের ইয়ের উপরে ট্যারিফ বসাইছে 37%। এটা বাংলাদেশ না, সারা বিশ্বের উপরে সে বসাইছে 200 দেশের উপরে। তাহলে এখানে এখন আতঙ্কিত, টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি আতঙ্কিত কারা এই মুহূর্তে? যারা বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি স্টক কিনেছেন, কারণ ওই স্টকগুলো ডিভিডেন্ড দেয় না। ওগুলো কিন্তু পড়লে কিন্তু কেউ কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি যে ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলছি, অনেক কথা বলছি, তো টেক্সটাইল খাত থেকে আমি একটা স্টক নিয়ে একটু আপনাদেরকে, এই স্টকটা আগামী পরশু বা 1-2 দিন পর আপনারা এটাকে, এই 2-3 দিনে এটাকে অবজারভেশনে রাখবেন। সেটা হচ্ছে মতিন স্পিনিং। মতিন এটা কিন্তু টেক্সটাইল খাতের একটা কোম্পানি, আপনারা দেখে নেবেন। এর প্রাইস বর্তমানে আছে 45 টাকা 10 পয়সা। সে সর্বশেষ গত বছর সে জুন ক্লোজিং স্টক 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দেখেন সে 45 টাকা শেয়ার 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং সে ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবেই ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে মতিন স্পিনিং। এখন দেখেন কালকে এই মতিন স্পিনিং হয়তো 10% কমে কিনা আগামীকালকে, নিশ্চিত থাকেন কমার সম্ভাবনা নাই। সে যদি কমলে এখানে এন্ট্রি নেওয়া যায়, কারণ তার সব কিছুই পজিটিভ মতিন স্পিনিংয়ের। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এই মতিন স্পিনিং যদি কেউ কিনে থাকে, আমি দেখি নাই কারো পোর্টফোলিওতে, যদি কেউ কিনে থাকে উনি কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওনার কিন্তু কোনো টেনশন নেই, উনি কোনো টেনশনে করতেছে না। টেনশন করতেছে কারা? টেনশন করতেছে ওই ভাইরাই যারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ার কিনছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যারা শেয়ার কিনছেন, বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ার, যে খুব দ্রুত প্রফিট করবেন, আপনারাই কিন্তু এখন সবচেয়ে বেশি টেনশনে আছেন। কেন টেনশনে আছেন? ট্রাম্পের এই নিউজের কারণে। এখন আপনি বলবেন ভাই এটা তো নিউজ আসছে, তো নিউজ আসলে তো এটা প্রবলেম হইতে পারে। তো নিউজ তো আসছে টেক্সটাইলের ক্ষেত্রে, তাহলে দেখেন মতিন স্পিনিং কতটুকু পড়ে। এর বাইরে আরও 2-1টা স্টক আছে, যেমন অ্যানভয় টেক্সটাইল। যদিও আমি ওটাকে 43 টাকা প্রাইস, সে 20% ক্যাশ দিছে, মোটামুটি ভালো বলবো আমি। অ্যানভয়ের দিকেও খেয়াল রাখেন কতটুকু পড়ে। কিন্তু আমি টপ টেক্সটাইলের টপ যদি 2টা স্টক বলি, এর মধ্যে আমি মতিনকে রাখবো 1 নম্বরে। মতিন স্পিনিং কতটুকু পড়ে দেখেন কালকে, তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে পুঁজিবাজারে টিকে থাকতে হলে আসলে ফান্ডামেন্টাল শেয়ারের কোনো বিকল্প নাই। প্রাইস বাড়বে কি কমবে এটা দেখার সময় নাই, প্রাইস বাড়বে না কমবে এটা দেখার সময় নাই। দেখার সময় হচ্ছে যে এরকম হঠাৎ করে নিউজ আসবে। এর আগে ব্যাংকের নিউজ আসছে, আপনাকে দেখে যে গ্রাফটা দেখালাম, এর আগে ব্যাংকের নিউজ আসছিল। ব্যাংকের নিউজের সময় কোন প্রাইসগুলো কমছে? যেসব ব্যাঙ্কগুলোর ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ, তাদের প্রাইসও কমছে। সিটি ব্যাংকের প্রাইস কমছে, ইবিএলের কমছে, উত্তরা ব্যাংকের কমছে, ট্রাস্ট ব্যাংকের কমছে, কোনোটাই কমে না, কিন্তু সবগুলো কিন্তু বসে আছে। হ্যাঁ কমছে, হয়তো 2% 3% কমছে, কিন্তু টান দিলে ওটা রিকভার হয়ে যাবে। এই যে এখানে এটা হচ্ছে রাশেদ মাকসুদের গ্রাফস, যেভাবে ডাউনে মার্কেট সবাইকে নিঃস্ব করে দিয়েছে, সবচেয়ে বেশি নিঃস্ব করছে কিন্তু এই গ্রাফসটা। আর এটা হচ্ছে শিবলি কমিশনের গ্রাফস। এভাবে যে পড়ছে আর এভাবে যে পড়লো, একটা না 1200 পয়েন্ট আর 1500 পয়েন্টের মতো ইন্ডেক্স পড়ছে এই 2টা গ্রাফসে। আমি দেখালাম আপনাদেরকে।
এখানেও কিছু বিনিয়োগকারী প্রফিট করে বের হয়েছে। কারা? ইবিএল, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিলিভার, স্কয়ার ফার্মা, পদ্মা মেঘনা যমুনা অয়েল, একমি ল্যাব। এরপরে আছে আপনার ব্যাটবিসি বের হইতে পারে নাই, কারণ ব্যাটবিসির ডিভিডেন্ড কম দিছিল। এই দেখেন আরেকটা বিষয়, ব্যাটবিসি কিন্তু খুবই ভালো কোম্পানি, কিন্তু গ্রামীণ ফোন থেকে বের হইতে পারছে, গ্রামীণ ফোন থেকে বের হইতে গেছে। অনেকের কাছে রবি খুব ফান্ডামেন্টাল স্টক, আমার কাছে নয়, সেটা অনেক ব্যাখ্যা আছে কেন নয়। যাই হোক, তো নামে কোনো দিন নাম হইলেই ফান্ডামেন্টাল হওয়া যাবে না। আমি নাম সিনিয়রের দরকার নাই, রবিকে তো বাংলাদেশের সবাই চেনে, আমার কাছে এটা ফান্ডামেন্টাল মনে হচ্ছে না। কিন্তু মতিন স্পিনিং কি কজনে চেনে আমাদের গ্রামের? আমাদের গ্রামের যদি বলো রবি, আপনার কাছে রবি সিম আছে, এটা সবাই চিনবে, কিন্তু রবি তো ফান্ডামেন্টাল না, তার মানে এটা নামে আছে। ফান্ডামেন্টাল কেন না আপনারা তার ডিভিডেন্ড পলিসি দেখলে বুঝতে পারবেন। আর কি বলে এই মতিন স্পিনিং যদি আমি পুরো এলাকাতেও বলি, কেউ তো নাম চেনবে না, কিন্তু এটা তো ফান্ডামেন্টাল শেয়ার। তার মানে নাম শুনলেই, নাম জানলেই, সবাই জানলেই যে সেটা ভালো স্টক এরকম নয়। আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে তার অবস্থানটা কী। তো সব কিছু মিলে এই যে এখানে আমি যে শেয়ারগুলোর নাম বললাম এতক্ষণ, ভালো ভালো স্টকগুলার, এর বাইরে আরও দু একটা স্টক মিস হয়তো আমার হতে পারে। এই গ্রাফসে এই রাশেদ মাকসুদের এই পড়াতে প্লাস শিবলি কমিশনের সময় পড়াতেও ওই স্টকগুলো থেকে বিনিয়োগকারীরা প্রফিট করে বের হয়েছে। ডিভিডেন্ড না, ভালো ডিভিডেন্ড মানে আপনি ডিভিডেন্ড খাওয়ার জন্য আমি বলতেছি না, ডিভিডেন্ড আপনাকে আপনার শেয়ারটাকে সেফ জন্য রাখে। যেমন এই যে কালকে যদি টেক্সটাইলে কোনো প্রবলেম হয়, মতিন স্পিনিংয়ের কথা আমি কেন বলতেছি, তার প্রাইস হচ্ছে 45 টাকা, সে সর্বশেষ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 50%। এই যে এই ফল করে নিচে পড়তে পারে, হ্যাঁ, এটা সেফ জোন, তাকে সেফ মতিন স্পিনিংয়ের বিনিয়োগকারীদেরকে সেফ জোনে রাখবে তার ডিভিডেন্ডের কারণে, তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লোর কারণে সে সেফ জোনে থাকবে। আপনাদেরকে বারবারই বলি যে এই কারণে আপনারা ভালো ভালো স্টকে, কারণ কখন কোন নিউজ আসবে, হঠাৎ করে ট্রাম্প একটা নিউজ দিল, এখন টেনশনে আছেন, টেনশনে কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ার কিনছেন, আপনি দেখবেন আগামীকালকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস যে ভাইরা করতেছেন ওনারা কিন্তু আসতে সরে যাবে। আপনার কেউ আর আপনাদের পাশে থাকবে না, কিন্তু টাকা আপনার, হ্যাঁ, একজন আপনাদের পাশে থাকবে না। এই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ওনারা করতে থাকবে। হ্যাঁ, আমিও মাঝে মাঝে যে আপনাদেরকে 12-13টা শেয়ারের কথা বলি, এটা আমি আমার চ্যানেলে বলি, কিন্তু আমি যাদের পোর্টফোলিওগুলো দেখে আমি সর্বোচ্চ চেষ্টা করি ওনাদেরকে ফান্ডামেন্টাল শেয়ার কিনেতে। যদি ওনারা অনেক সময় রাজি হয় না, ওনারা অনেক সময় মন খারাপ করে যে অন্যান্য শেয়ারের দাম বাড়তেছে, ফান্ডামেন্টাল শেয়ারের দাম তো বাড়তেছে না, আপনি কিনাচ্ছেন না কেন? কিন্তু আসলে মন খারাপ করলেও কিছু করার নাই। আমি চাচ্ছি যে আপনারা ফান্ডামেন্টাল শেয়ার কিনেন, জোর করে আসলে ট্রেডিং স্টক কিনেন না। আমাদের বাংলাদেশের পুঁজিবাজার ট্রেডিং মানে মার্কেট না, এই ট্রেডিংয়ের সিস্টেমটাই হচ্ছে আপনার টাকাগুলোকে খেয়ে ফেলার জন্য। সো আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেট কাজ করে না, আমি আপনাদেরকে দুইটা প্রমাণ দিলাম। এই শিবলি কমিশনের সময় তাদের এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে যেগুলো থেকে মার্কেট ঘুরে যেতে পারতো, কিন্তু মার্কেট ঘুরে নাই। আর আগামীকাল টেক্সটাইল খাত, মতিন স্পিনিংয়ের দিকে খেয়াল রাখবেন, মতিন স্পিনিংয়ের দিকে আরেকটু খেয়াল রাখবেন। এই কারণে এরা কিন্তু ইয়েতে দেশের বাইরে কিন্তু তাদের কাজ আছে এবং অনেক বড় এটা কোম্পানি, মতিন, এনভয়েড, স্কয়ার টেক্সটাইল, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আগামীকাল টেক্সটাইল খাত আসলে কী করে, এই 3-4টা কোম্পানির দিকে খেয়াল রাখবেন, এরা আসলে কী আচরণ করে। বড় বড় টেক্সটাইল কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত নাই, ওরা কিন্তু নিজেদের মতো করে আছে। পুঁজিবাজারে টেক্সটাইল খাতের বেশিরভাগ কোম্পানিগুলো আসছে মূলত শিবলি কমিশনের সময়, এবং সব আজে বাজে কোম্পানিগুলোকে নিয়ে আসছে টেক্সটাইলের, যাদের আসলে অফিসও নাই, অনেকের উৎপাদনও বন্ধ, তারপর তাদেরকে নিয়ে আসছে। তো তারা অনেকে ডিভিডেন্ড দিতে পারতেছে না, কেউ 1-2% ডিভিডেন্ড দিয়ে বি ক্যাটাগরিতে থাকার জন্য দিচ্ছে। তো সব কিছু মিলাই এখানে যে কাজটা হচ্ছে টেক্সটাইলে, সেটা হচ্ছে এখানে বড় বড় বিনিয়োগকারীরা ইনভলভ আছে, তারা চাচ্ছে শেয়ারগুলোকে হাতে নেওয়ার জন্য। একটা ফেক, আপনারা নিউজগুলোর উপর বিশ্বাস করবেন না। অনেকগুলো নিউজ অনেক পুরনো নিউজগুলোকে নিয়ে এসে নতুন করে পাবলিশ করতেছে, আপনাদের সামনে নিয়ে আসতেছে। এগুলো ফেড এজেন্ট, এগুলো টাকার বিনিময়ে এরা কাজ করে। সুতরাং আপনারা এইগুলোর দিকে আপনারা পুরো নিউজটা পড়বেন, দেখবেন তারা যে আপনাদের সাথে প্রতারণা করতেছে, আপনারা তখন বুঝতে পারবেন। গতকালকে বা গত পরশু একটা চ্যানেল নিয়ে একটা অনলাইন পোর্টাল নিউজ করছে 10টা কোম্পানির শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা পরিচালকরা। পরে আমি ভিতরে ঢুকে দেখলাম এটা আরও 4 মাস আগের নিউজ। তো সুতরাং আপনারা এগুলো হচ্ছে ফ্যানিক দেওয়া, আপনাদেরকে ফ্যানিক দেওয়া, আপনারা ফ্যানিক হবেন না। আর নিশ্চিত এটুকু অন্তত কনফার্ম থাকেন, বাংলাদেশের পুঁজিবাজারে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করেন, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আগামীকাল মার্কেট টেক্সটাইল খাতের কী হয়, কতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে,
কিছু স্টক আছে এখান থেকে অবশ্যই প্রাইস আপ হওয়ার কথা, সেটা আমি বলবো ভিডিওতে সন্ধ্যায়। টেক্সটাইল খাতের কয়েকটা স্টক নিয়ে আমি ভিডিও দেবো, তখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা আসলে ডিভিডেন্ড বেজ স্টকে এন্ট্রি নেবেন। এই যে এখন টেনশনটা করতেছেন, এটা বুধবারে বা মঙ্গলবারে ট্রাম্প ঘোষণা দিয়েছে, ঈদের ছুটিটাও আপনারা ঠিকভাবে করতে পারেন নাই যাদের হাতে টেক্সটাইলের দুর্বল শেয়ারগুলো আছে। তো এই ধরনের ফ্যানিক নেওয়ার দরকারও নাই, এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ারও দরকার নাই। ভালো ভালো স্টকের সাথে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, যেহেতু আগামীকাল অনেকে আজকে বাড়ি থেকে বের হবেন, বিশেষ করে প্রাইভেট কার এবং মাইক্রো হুন্ডা মানে মোটরসাইকেল, আপনারা সাবধানে চলাচল করবেন। আসলে অনেক সময় এমন এমন কিছু নিউজ আসে যে পুরো ফ্যামিলি সহ শেষ হয়ে যায়, পুরো ফ্যামিলি সহ আসলে নিঃশেষ হয়ে যায়। এগুলো আসলে দুঃখজনক, এগুলো নেওয়ার মতো না। তো আপনারা, আপনাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলির যখন আপনারা আসলে বিশেষ করে মোটরসাইকেল ড্রাইভ করবেন বা ছোটো গাড়িগুলো ড্রাইভ করবেন, ফ্যামিলির কথা চিন্তা করে আসলে আপনারা চলাচল করবেন, যে আমার অনুপস্থিতিতে আমার ফ্যামিলির কী হতে পারে। তো সাবধানতা অবলম্বন করুন অবশ্যই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।